রামিসা ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, 7 লাখ টাকা অর্থদণ্ড দিতে হবে 2 আসামিকে। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে ধর্ষণ মামলার বিচারের রেকর্ড। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও, বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। পঞ্চগড়ে শূন্য রেখায় আটকা 10 নারী শিশু, কুশিন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। বিজিবির সঙ্গে আনসার ভিডিপির টহল ও মাইকিং, রাত জেগে পাহারায় স্থানীয় বাসিন্দারাও। এবার ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না, সবার সম্মিলিত প্রচেষ্টায় জোর স্বাস্থ্যমন্ত্রীর। সিটি কর্পোরেশনগুলোকে ভূমিকা রাখার আহ্বান, বাড়াতে হবে নজরদারি। এবং চট্টগ্রামের রেল ক্রসিংয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 2 আসামিকে 7 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানান, রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে সুরতহাল রিপোর্টে। বেলা 11টায় বিচারক রায় পড়া শুরু করেন। এ সময় সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণিত উল্লেখ করে বিচারক বলেন, স্বপ্না তার স্বামী সোহেল রানার মতো একই অপরাধে অপরাধী। এর আগে সকালে 9টার আগেই আসামি সোহেল ও স্বপ্নাকে আদালতে হাজির করা হয়। গেল 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে 8 বছরের শিশু রামিসার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার হয় ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও স্বপ্না দম্পতি। 24 মে সোহেল স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। 1 জুন থেকে শুরু হয় আনুষ্ঠানিক বিচার কাজ। একদিনে সাক্ষ্য জেরা সম্পন্ন করে রেকর্ড গড়ে দেশের বিচার বিভাগ। এ বিষয়ে আদালতে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এগুলো আদালত যেগুলো আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং সমাজের জন্য এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ধরনের কথা বলেছেন। আমি প্রথমে বলেছি, একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইল ফলক হয়ে থাকবে। ওকে ভাই, থ্যাংক ইউ। নিচ থেকে টাইনেন না, একটা একটা করে নেন, তাহলে সব করে দেবেন। লাইভ সর্বকে সব খোলা যাইব আওলা যাওয়া করে। পাবলিক প্রসিকিউটর আসছে, এই পাবলিক প্রসিকিউটর আসছে ভাই, পাবলিক প্রসিকিউটর আসছে, দাঁড়ান, ব্রিফিং শেষ হয় নাই। মহানগরের পিপি আমাদের মূল পিপি ভাই, পাবলিক প্রসিকিউটর আসছে, ব্রিফিং এখনো শেষ হয় না। আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। 19 মের ঘটনা, 24 মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি। 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ছিল।
আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামি পক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে, তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপরে আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রের দায়িত্ব এটা করা, তা আমার মনে হয় রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করছে। রাষ্ট্রের প্রত্যেকটা অর্গান, আজকে পুলিশ বাহিনী বলেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বিচারের সঙ্গে প্রক্রিয়ায় প্রসিকিউশন টিম, স্পেশাল প্রসিকিউটর বিশেষ করে জনাব আজিজুর রহমান দুলু এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে বিচারিক কর্মকর্তা সহ যারা আছিলেন, তাদের প্রত্যেককে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার পক্ষ থেকে বলতেই পারি যে আমাদের যে আইনি দায়িত্ব সে দায়িত্ব আমরা পালন করেছি অত্যন্ত দ্রুততম সময়ের জন্য, এবং এটাই আমাদের কাজ। এভাবে আমরা যদি মনে করি যে একটা সুস্থভাবে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে, বাংলাদেশে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, বিচারিক প্রক্রিয়ায় বিলম্ব ঘটবে না, সুবিচার সুনিশ্চিত হবে, এগুলো করতে গেলে আমাদেরকে প্রোঅ্যাক্টিভলি এভাবে কাজ করতে হবে। আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রের
যন্ত্র সর্বক্ষেত্রে সবাই কিন্তু একইভাবে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই আজকে এত দ্রুততম সময়ের মধ্যে এমন নির্মম একটা শিশুর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার, আমি বলবো সুবিচার আমরা পেয়েছি। মাননীয় অ্যাটর্নি জেনারেল, এখন এটা যদি চিফ জাস্টিস বিশেষ ব্যবস্থা না নেন, সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যে ব্যাকলগ আছে সেই হিসাবে কত বছর লাগতে পারে এটা পেপার বুক প্রস্তুত হয়ে ডেথ রেফারেন্সের শুনানি হতে? কারণ আমরা দেখেছি সেই মিন্নি, নুসরাত, এগুলো এখন পর্যন্ত, নুসরাতের তো হিয়ারিং মাঝখানে যেহেতু কোর্ট বেঞ্চ ভেঙে গেল, মানে এটা এখন আসলে কতদিন লাগতে পারে? আপনি যে কথাটা বললেন সেটা তো হচ্ছে আমাদের দেশের নানা বাস্তবতায় আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব তো ঘটেই, আমি তো এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে এটাও কিন্তু জেনে রাখবেন যে মাননীয় প্রধান বিচারপতি এই মামলার বিচার ত্বরান্বিত করার জন্য শিশু আদালতের বিচারিক কার্যক্রমও কিন্তু এ বন্ধের মধ্যে ছুটি বাতিল করেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি এই মামলার বিষয়ে এবং যে কোনো মামলার বিষয়ে আমি মনে করি যে তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আমরা আসিয়ার ক্ষেত্রেও দেখেছিলাম যে এটা তো দ্রুততম সময়ে, তো আসিয়ার মামলাটাও খুব দ্রুত বিচার শেষ হয়েছিল, কিন্তু তারপরে প্রক্রিয়াটা মনে হচ্ছে যে আটকে গেছে। এরকম অসংখ্য মামলায়, চাঞ্চল্যকর মামলা আমরা দেখি যে হয়তো জনপ্রত্যাশার চাপে বা গণমাধ্যমের চাপে আমরা বিচারিক আদালতে দ্রুত হতে দেখি, কিন্তু হাইকোর্টে এসে সেটি আর সেভাবে এগোয় না এবং শাস্তিটা কার্যকর হয় না, যেটি মানুষের মূল অভিযোগ যে শাস্তি দ্রুত কার্যকর হয় না কারণেই এই অন্যায়গুলো একের পর এক ঘটে যায়। সেই জায়গায় রাষ্ট্রের কি করণীয়, আপনারা দ্রুততম সময়ে করার জন্য কি করবেন? দেখুন, আমার মনে হয় যে এটা তো বাস্তবতা, তবে এমন উদাহরণ আছে, আবরার ফাহাদ হত্যা মামলা কিন্তু আপিল কিন্তু দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এমনকি নারায়ণগঞ্জের 7 জন খুনের যে মামলাটি, যেখানে অনেক বড় র্যাবের কর্মকর্তারা ছিলেন, সেটি কিন্তু একটা বিশেষ বেঞ্চ গঠন করে কিন্তু একটা বলতে পারেন দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়েছে। সিনা হত্যা মামলারও কিন্তু আপিল নিষ্পত্তি হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্র এবং কোর্ট চাইলেই কিন্তু হবে না, এটাও খেয়াল করতে হবে যারা দণ্ডিত ব্যক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তারাও যেন আইনের সমান প্রোটেকশন পায়। আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু করলাম একতরফা হবে, সেটাও কিন্তু প্রত্যাশিত না। কারণ যিনি সংক্ষুব্ধ হবেন, যিনি ক্ষতিগ্রস্ত হবেন, যিনি দণ্ডিত হবেন, তিনিও ন্যায় বিচার পেলেন কিনা। এই ঘটনায় অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এবং শুধু মৃত্যুদণ্ডই নয়, তাদেরকে অর্থদণ্ডও করা হয়েছে। আমাদের সঙ্গে সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম রয়েছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাইব। তিনি এজলাসের ভিতরে রয়েছিলেন, আমরা একটু জানতে চাইব তার কাছে। আসিফ, এই যে মামলার যে ঘটনাটি, পুরো প্রক্রিয়ায় বিচারকের অবজারভেশন কী ছিল, তার মতামতটি কী ছিল, আমরা একটু জানতে চাই। সামদানি, বিচারক আজকে তার রায় পড়ে শোনানোর শুরুতেই বলেন যে এই যে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ঘটনাটি শুধুমাত্র যে রামিসার পরিবারকে আঘাত করেছে ব্যাপারটি এমন নয়, এটি পুরো সমাজকে আঘাত করেছে। এবং পরবর্তীতে তিনি এই রায় পড়ে শোনানোর আগে কিছু সুপ্রিম কোর্টের এবং আপিল বিভাগের কিছু অন্যান্য রায়ের কিছু রেফারেন্সও এখানে তিনি পড়ে শোনান। তখন তিনি বলেন যে এই যে আসামিরা, এরা যেই নৃশংস যেই অপরাধটি করেছে, যদি তাদেরকে কোনোভাবে ক্ষমা করা হয় কিংবা কোনো ধরনের লঘু দণ্ড দেওয়া হয়, তাহলে আদালত নিজেই এখানে ব্যর্থ হবে। এবং তিনি এও বলেছেন যে এইখানে তারা যেই অপরাধটি করেছে, এখানে কোনোভাবেই তাদেরকে সংশোধনের কোনো সুযোগ নেই। আমরা সাধারণত জানি যে কোনো বিচারের ক্ষেত্রে বলা হয় যে যদি আসামিদেরকে সংশোধনের সুযোগ থাকে তাহলে যেন তাদেরকে লঘুদণ্ড দেওয়া হয়, কিন্তু এখানে বিচারক স্পষ্ট বলেছেন যে তারা যে অপরাধটি করেছেন এটা কোনোভাবেই সংশোধনের যোগ্য না এবং তাদেরকে যদি সংশোধনের সুযোগ দেওয়া হয়, যদি কারাদণ্ড দেওয়া হয় কিংবা তাদেরকে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়, তাহলে তাদের কাছ থেকে সমাজের কোনো শিশুই নিরাপদ থাকবে না। এই ধরনের একটি গুরুতর মন্তব্য আদালত করেছেন এবং এই মন্তব্যটি করার পরে আদালত তখন উভয় আসামিকেই মৃত্যুদণ্ড দেন এবং একই সাথে আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা জরিমানা এবং স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানা দেন এবং বলেন যে যদি তারা জরিমানা দিতে ব্যর্থ হয় তাহলে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী অর্থাৎ রামিসার পরিবারকে যেন সেই জরিমানা, সেই টাকা তাদেরকে ফেরত দেওয়া হয়। এবং এই সময় একটি প্রশ্ন আসতে পারে
পারে যে এখানে স্বপ্না তো শুধুমাত্র সহযোগিতা করেছিল, তাহলে তাকেও কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো? সেই ক্ষেত্রেও বিচারক বেশ কয়েকটি সুপ্রিম কোর্ট এবং আপিল বিভাগের রায় রেফারেন্স টেনে তিনি এও বলেন যে যদি স্বপ্না সেই মুহূর্তে যখন অপরাধটি সংঘটিত হচ্ছিল তিনি যদি সেখানে চিৎকার করতেন, সব আশেপাশে সবাইকে ডাকার চেষ্টা করতেন, তাহলে হয়তোবা ধর্ষণটি ঠেকানো যেত অথবা হত্যাটি ঠেকানো যেত। কিন্তু স্বপ্না সেগুলো কোনোটাই তিনি প্রতিরোধ করার চেষ্টা করেননি। তিনি বরং সেখানে দরজা আটকে রেখেছিলেন, দরজা লাগিয়ে রেখেছিলেন এবং যেন কেউ ভিতরে ঢুকতে না পারে, এবং সোহেলকে সেখানে পালাতে তিনি সহযোগিতা করেছিলেন। এই যে সংগঠনটি সে পুরো অপরাধের কারণে সোহেল এই অপরাধটি পরিপূর্ণভাবে সে সংগঠিত করতে সমর্থ হয়েছে, সেজন্যই মূলত এখানে সবটাকেও সমপরিমাণের অপরাধী এখানে করা হয়েছে। এর আগে তো রাষ্ট্রপক্ষ যখন আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছিল সেক্ষেত্রে তো আসামি পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে স্বপ্নাকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে বা এ ধরনের একটি কথা ছিল, এবং একই সঙ্গে সোহেল রানারও কিন্তু শাস্তি তারা চেয়েছিলেন, তারা মৃত্যুদণ্ড চেয়েছিলেন। আজকে সোহেল রানাকে একই সঙ্গে অর্থদণ্ডও দেওয়া হলো। বিষয়টি হচ্ছে যে আদালতে এই রায় ঘোষণার পর আসামিদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আপনি দেখেছিলেন কিনা? আমরা তো বাইরে ছিলাম এবং আমরা দেখেছিলাম যে পুরো আদালত প্রাঙ্গণ তখন বেশ উল্লসিত হয়ে পড়েছিলেন, অনেকে সরবে আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠেছিলেন। তো এক্ষেত্রে আসামিদের মধ্যে আপনি কোনো প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন কিনা রায় ঘোষণার পরপর? সামনে রায় পড়ে শোনানোর পুরোটা সময় আমরা দেখছিলাম যে স্বপ্না কাঠগড়ার মধ্যে বসা ছিল এবং তিনি খুব নীরবভাবে তার চোখ মুছছিলেন, কিন্তু সোহেল রানাকে আমরা পুরোপুরি স্বাভাবিক দেখেছিলাম এবং দেখছিলাম যে তিনি আশপাশে যে তার পুলিশ সদস্য যারা ছিল তাদের সাথে সে কিছু একটা বিষয় নিয়ে প্রতিনিয়ত কথা বলে যাচ্ছিল, তাকে খুবই স্বাভাবিক দেখা যাচ্ছিল। কিন্তু আমরা দেখছিলাম যে আদালতের এজলাসের মধ্যে রামিসার বাবা সহ তার পরিবারের যে সদস্যরা সেখানে এসেছিলেন তারা পুরো রায় পড়ার সময় তারা অঝরে কাঁদছিলেন, এবং পরবর্তীতে সামনে আপনি যদি সেখানে থাকতেন আপনি অবাক হতেন যে যখন মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়া হয় তখন আদালতের ভেতরে আদালতের বাইরে যে সকল আইনজীবী সাধারণ মানুষ যারা ছিলেন সকলেই সেই রায় ঘোষণার সাথে সাথে সেখানে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দেন। অর্থাৎ সমাজ যে এই নৃশংস ঘটনার যে কি অপরাধ চেয়েছিল এই আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রায়ে সবার কি ধরনের রায় প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশিত রায়টি সবাই পেয়েছে। আজ বিচারিক সময় আমরা দেখেছি যে সাধারণত বাংলাদেশের বিচারালয়ের যে প্রক্রিয়া সেক্ষেত্রে চার্জশিট গঠন, সেটি বিচারালয়ে আসা, তারপরে সেখান থেকে শুনানি শেষ করে রায় ঘোষণা পর্যন্ত বেশ লম্বা সময় লাগে। সেক্ষেত্রে আমরা এটি দেখছি যে এটি বিচারালয়ের একটি নতুন নজির হিসেবে আমরা এটিকে লক্ষ্য করছি। এক্ষেত্রে আসলে অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রেও এই ফাস্ট ট্র্যাক কর্মসূচিটি আসলে কিভাবে চালানো যেতে পারে, বা আরেকটি যদি আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে এই আসামিরা ভবিষ্যতে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য আপিল করার যে সুযোগ সেটির আইনি প্রক্রিয়াটি কি, যদি একটু আমাদেরকে জানাতে পারেন। শুরুতেই বলে রাখি যে আদালত তাদেরকে 7 দিনের সময় দিয়েছেন, আজকে থেকে 7 দিন এর মধ্যে তারা আপিল বিভাগ হাইকোর্টে তারা আপিল করতে পারবেন তা এই রায়ের প্রেক্ষিতে, এবং এর পরবর্তীতে হচ্ছে যে তাদের যে বলা হয়েছিল যে আসামি পক্ষ তাদের যে অনুকম্পা চেয়েছিলেন, তাদের যে লঘুদণ্ড চেয়েছিলেন, সেই ক্ষেত্রেও বলা হয়েছে যে একটু আগে বলেছি যে তাদেরকে বিচারক আগে বলেছেন কোনোভাবেই তাদেরকে ক্ষমার উপযুক্ত না। যদি তাদেরকে ক্ষমা করা হয়, যদি বিচারক বলেছেন যদি তাদের অপরাধের সমপরিমাণ সাজা দেওয়া না হয় তাহলে এখানে আদালতই ব্যর্থ হবে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আসিফ মাহমুদ সিয়ামের কাছ থেকে, তিনি এজলাসের ভিতরে ছিলেন, তিনি পুরো রায়টা শুনেছেন। আমরা বাইরে ছিলাম। এই মুহূর্তে ধর্ষণের সাজায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাচ্ছিলাম। আদালত প্রাঙ্গণ ছিল এই ছিল আমার কাছে সবশেষ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিষয়টি নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম ও সামদানি প্রত্যয়। তার আগে এই বিষয়টি নিয়ে ব্রিফ করছিলেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল, তারও আগে আমরা যুক্ত ছিলাম আদালত প্রাঙ্গণে ব্রিফ করছিলেন আইনজীবীরা। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের পর ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পরবর্তী সংবাদে যাচ্ছে, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনে শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারই কেড়ে নেওয়া হয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, প্রযুক্তি বিপ্লব মোকাবিলায় সার্টিফিকেট নির্ভর
নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে বাস্তব ও কর্মমুখী শিক্ষার বিকল্প নেই। এমন বাস্তবতায় প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা স্তরে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রণয়নে সরকার কাজ শুরু করেছে। দেড় দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, এবং যখন আমরা দেখি আমাদের সামনে এত বিশাল ভবিষ্যৎ সম্ভাবনা, তখন আমাদের মনোবলটা আরো বৃদ্ধি পায়। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। এবার ডেঙ্গু মোকাবিলা সহজ হবে না, সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডেঙ্গুর চিকিৎসাগত ব্যবস্থাপনা কর্মশালায় এ কথা জানান তিনি। বলেন, প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। জলে, স্থলে, ছাদে 3টি স্থানেই সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি কর্পোরেশনগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা ভুল সবকিছুকেই ব্যর্থ করে দিতে পারে বলেও সতর্ক করেন স্বাস্থ্যমন্ত্রী। If we do not feel this is our prime duty to save the people, একেবারে সিনসিয়ারলি যদি সবাই চেষ্টা না করে, it would be very difficult to fight against dengue. মিজেলকে ফাইট করা যত সহজ হয়েছে, ডেঙ্গুকে ফাইট করা কিন্তু তত সহজ হবে না, আমি যতই চেষ্টা করি না কেন। রিয়াদ ভাই বসা আছে, আমি সুইজারল্যান্ডে টেলিফোন করে ভিটামিনের জন্য ডিস্টার্ব করেছি। পুশিন ঠেকাতে রাতেও সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। সতর্কতা বাড়াতে করা হচ্ছে মাইকিং। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সঙ্গে টহলে যুক্ত হয়েছে আনসার ভিডিপির সদস্যরা। সীমান্তের সুরক্ষায় দিনের পাশাপাশি রাতেও কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। চলছে টহল ও মাইকিং। সিলেটে অবৈধ প্রবেশ ও পুশিন প্রতিরোধে রাতেও নিজেদের অবস্থানে জানান দিচ্ছে বিজিবি। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। নদী দিয়ে কোনো পুশিং এর চেষ্টা করলে আমরা সাথে সাথে বিজিবিকে খবর পাঠাই। আমরা গ্রামবাসী যথাযথ হেল্প করতেছি বিডিআর বা আমরা নিজেরাও রাত জেগে পাহারা দিচ্ছি যাতে কোনো ধরনের পুশিং না হয় আমাদের ওইদিকে। বিজিবি এই বর্ডারের অতিরিক্ত টহলে সচেতন অবস্থায় যাক, এদিকে কোনো এমন ধরনের ঘটনা ঘটে নাই। দিনাজপুরের হিলিতে 5 ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় বিজিবি। স্থানীয় বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িয়েছে পাহারা। দেশ রক্ষার জন্য, আমরা জীবনবাসীর জন্য এখানে আমরা রাত জেগে ডিউটি করতেছি। বিজিবির সঙ্গে আমরা কঠোর নিরাপত্তা দেব, আমরা সরকারি নির্দেশনা ফলো করে যাব। এখানে আমরা বিজিবির সঙ্গে গোটা গ্রামবাসী ডিউটি দিচ্ছি যেন ওই পার্তে কোনো লোকজন না আসে, কোনো মাদকজন না আসে। এদিকে পুশিন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে শনিবার সন্ধ্যা থেকে বিজিবির সঙ্গে টহলে যোগ দেয় আনসার ভিডিপি সদস্যরা। সুনামগঞ্জের কাঁটাতারের বেড়াহীন এলাকাগুলোতেও জোরদার করা হয় টহল। বিকেলে লালমনিরহাটের পাটগ্রামে কাঁটাতারের গেট খুলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয় এলাকাবাসী। এর আগে শনিবার সকালে মেহেরপুর দিয়ে 6 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষীরা, তবে তা রুখে দেয় বিজিবি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এবার আসছে বাজেটের খবর।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। আজ বেলা 3টায় অধিবেশন শুরু হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। অধিবেশন কতদিন চলবে তা আজ অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে। বাজেট আসে, বাজেট যায়। উন্নয়নের প্রতিশ্রুতি শুনলেও কাটে না ময়মনসিংহ অঞ্চলের নৃগোষ্ঠীদের জীবনের অবহেলা আর বঞ্চনা। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে তাই প্রান্তিক জনগোষ্ঠীর চোখে এখন এক রাশ স্বপ্ন আর প্রত্যাশা। টেকসই ও কাঠামোগত বরাদ্দের মাধ্যমে নৃগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের নীতিগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। ওবায়দুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন গগন পণ্ডিত। মেঘালয়ের কুলঘেঁষা ময়মনসিংহের পাহাড়ি জনপদ, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক উর্বর ভূমি। বিভাগের 4 জেলার পাহাড় সমতলে যুগ যুগ ধরে গারো, হাজং, কোচ, বর্মন, ডালু সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বাস। ভূমি জটিলতা, সুপেয় পানির তীব্র সংকট, নাজুক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের অনগ্রসরতার পাশাপাশি মজুরি বৈষম্যও এসব মানুষের নিত্যসঙ্গী। 50-60 বছর ধরে আমরা এখানে অবস্থান করতেছি, বসবাস করতেছি, কিন্তু এটা আমরা নিজস্ব করে নিতে পারতেছি না, খারিজ করে নিতে পারতেছি না, কারণ আমাদের নামে বিআরএস রেকর্ড নেই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত লোক, ছেলে মেয়েগুলো আছে, যে যার যোগ্যতা ওই হিসাবে চাকরিগুলো দিলে আমরা আমাদের জাতি হয়তো একটু অগ্রসর হতে পারতাম। জীবনের আর কষ্ট কবে শেষ হবে? এই অবস্থায় সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে বিশেষ শুমারি ও সুরক্ষার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি উন্নয়ন কর্মীদের। এখন সরকারি যে বাজেট বরাদ্দ, এটা তো আসলে আমাদেরকে নিয়ে করা হয় না, আমরা জানিও না আমাদের জন্য কতটুকু বরাদ্দ থাকে। বর্তমান যে পরিকল্পনা সরকারের, যে রেইনবো নেশন করা, সেখানে তাদেরকে সম্পৃক্ত করতে হলে তাদের সংস্কৃতি সুরক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে তারপরে কমিউনিটি সেন্টার থেকে শুরু করে এই বিষয়গুলি অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনায় করা দরকার। গবেষকদের মতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে টেকসই উন্নয়ন নিশ্চিতে কার্যকর পরিবর্তন আনা প্রয়োজন। বাজেটের বরাদ্দ যেতে হবে কাঠামোগত, সেই কাঠামোগত যদি শিক্ষার ক্ষেত্রে হয়, যে শিক্ষায় তারা বঞ্চিত হচ্ছেন, অবশ্যই বাজেটে তাদের জন্য শিক্ষার ক্ষেত্রে স্পেশাল অ্যালোকেশন দেবে। সেটা যদি চিকিৎসার জন্য হয় তাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ বিভাগে মোট 1,31,447 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতিয়ার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। সজল, আজ সকাল 8টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যে পাহাড়িকা এক্সপ্রেস, সেই এক্সপ্রেসটি সীতাকুণ্ড বা এই মিরসরাইয়ের যে সোনাপাহাড় এলাকা এখানে রয়েছে, সেই জায়গাটা একটি অবৈধ রেল ক্রসিংয়ের জায়গায় যখন আসে তখন কিন্তু একটি বালুবাহী এই যে একটি পিকআপ দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে রয়েছে। এটি মূলত রেল ক্রসিংয়ের উপরে উঠে যায়, রেল লাইনের উপরে উঠে গেলে বিকল হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কিন্তু চালক দূর থেকে যখন দেখেছে যে লাইনের উপরে একটি পিকআপ দাঁড়ানো রয়েছে, তিনি কিছুটা ব্রেক করে কাছাকাছি আসলো, শেষ রক্ষা হয়নি। এক পর্যায়ে কিন্তু দুমড়ে মুচড়ে দিয়ে ট্রেনটি যদিও চলে যায়, আর চালকের বুদ্ধিমত্তা কিছুটা রক্ষা পেয়েছে চালকের এই ট্রেনটিতে যারা যাত্রী রয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু এখানকার দুটি লাইনে বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধারকারী যে টিমটি রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসে যে ক্ষতিগ্রস্ত লাইনটি দুর্ঘটনার পরপরই কিন্তু মোটামুটি মেরামত করার চেষ্টা করেছেন এবং ঘণ্টাখানেক ধরে কিন্তু রেল যোগাযোগ কিন্তু পুরোটাই বন্ধ ছিল। যদিও তাদের রেল কর্মীরা বা উদ্ধারকর্মীরা যারা রয়েছেন তাদের তৎপরতায় সেই রেল লাইন দুটি কিন্তু 10:30টার দিকে সচল হয়। এখন রেল লাইন এই একটির উপরে দুমড়ে মুচড়ে পড়ে আছে এবং বাকিটি সচল রয়েছে। সর্বপ্রথম
সর্বোপরি যে বলা যায় এখানে যে অবৈধ রেল ক্রসিংটি রয়েছে, স্থানীয়রা যেটা বলছেন যে এই পাশে পাহাড় রয়েছে, সেই পাহাড়ি এলাকা থেকে ছড়া এবং পাহাড় কেটে এই বালু ব্যবসায়ীরা বা অবৈধ যে বালু ব্যবসার সাথে জড়িত তারা এই বালু পরিবহনের জন্য এই জায়গাটি থেকে একটি রাস্তা করে এখান থেকে পারাপার করে, যেটির কারণে মূলত আজকে এই দুর্ঘটনা। এবং এটি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু দেখেও না দেখার ভান করছে, যার কারণে কিন্তু এই ধরনের দুর্ঘটনা আজ ঘটেছে, ভবিষ্যতে আরও ঘটতে পারে। সর্বোপরি যেটা বলছি যে এখন রেল চলাচল এক লাইনে স্বাভাবিক রয়েছে এবং পরিবহন বা রেল কর্তৃপক্ষ বলছে তদন্ত কমিটির মাধ্যমে এই দুর্ঘটনার সঠিক কারণ এবং সঠিক পদক্ষেপ তারা নেবেন। এই ছিল আমার কাছে এখানকার রেল যোগাযোগের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের মিরসরাই। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল। স্টেশন মাস্টার জানান, পার্বতীপুরগামী তেলবাহী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল 6টার দিকে পেছনের 3টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এর মধ্যে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম। গত 21 মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ, দেশের বাইরের খবর। হরমুজ প্রণালী ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। এতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে আঞ্চলিক দেশগুলো। এর মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ওসিম মুনিরের বার্তা ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ, এবারে খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে হন্ডুরাসকে 2-0 গোলে হারিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। আরেক ম্যাচে মিশরকে 2-1 গোলে হতাশ করে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে ব্রাজিল। টেক্সাসের কলেজ স্টেশনের কাইলফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। ম্যাচের 37 মিনিটে তাগলিয়াফিকো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তে। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো মার্তিনেজ। 54 মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে। আরেক ম্যাচে টেক্সাসের ক্লিভল্যান্ডে ব্রাজিলের সঙ্গে সমান তালে লড়াই করে মিশর। ম্যাচের 7 মিনিটে ব্রুনো গিমারেসের গোলে লিড নেয় সেলেসাও। তবে 11 মিনিটে সমতায় ফিরে মিশর। গোল করেন মুস্তাফা জিকো। দ্বিতীয়ার্ধের শুরুতে এন্ড্রিক গোল করলে লিড নেয় ব্রাজিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রামিসার ধর্ষণ হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুততম সময়ে বিচারের রেকর্ড। সব আইনি প্রক্রিয়া শেষ করে 3 মাসের মধ্যে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। ফ্যাসিবাদী শাসনে শুধু রাজনৈতিক অধিকার নয়, ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থাও, বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক থেকে উচ্চ স্তরে অগ্রাধিকার পাবে বাস্তব ও কর্মমুখী শিক্ষা। এবং পঞ্চগড়ে শূন্য রেখায় আটকা 10 নারী শিশু, পুশিন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি। বিজেপির সঙ্গে আনসার ভিডিপির টহল ও মাইকিং, রাত জেগে পাহারায় বাসিন্দারাও। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।